আপনারা এই নূর যে বক্তব্য দিল সেটাকে কিভাবে দেখেন, আর আপনারা আসলে কি চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সম্মানসূচক সদস্য দেওয়ার কথা ভেবেছেন? হ্যাঁ, অনেকগুলো বিষয় এসেছে। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা বঙ্গবন্ধুত্ব ন্যায়ের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে তরুণ প্রজন্মের স্বপ্নের অক্ষরে বাংলাদেশের উত্থানের কবিতা লিখে চলার কারণে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারণে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের নিশ্চয়তা বিনির্মাণ করার জন্য আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ বঙ্গবন্ধু তনয়াকে আমাদের আজীবন সদস্য হিসেবে ঘোষণা করতে চেয়েছি। এবং আপনি জানেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আমাদের আধুনিক বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে তিনি উত্থাপিত হয়েছেন। সেদিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তিনি আরও বেশি গৌরবান্বিত করেছেন, আরও বেশি মর্যাদাবান করেছেন। এবং আমরা আরেকটি বিষয়ে ভেবেছি, সেটি হচ্ছে যে তিনি যেহেতু বিশ্বের শ্রেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণকারীদের একজন, সে জায়গা থেকে আমরা যদি ডাকসুর আজীবন সদস্য হিসেবে তাকে সংযুক্ত করতে পারি, তরুণ প্রজন্মের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আসলে আমরা আরও যুগোপযোগী সিদ্ধান্ত নিতে পারবো। এবং একই সঙ্গে তাকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আমরা যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, আধুনিক ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, যুগোপযোগী ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, সেটি নির্মাণ করা আমাদের জন্য আরও সহজতর হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা, আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভবপর বলে আমরা মনে করি না। এবং যে জায়গা থেকে ডাকসুর ভিপি সেটির বিরোধিতা করেছেন, তিনি সংবাদ সম্মেলনে সেটির বিরোধিতা করেছেন। আমাদের যখন মিটিংটি চলে সেই মিটিংয়ে কিন্তু তিনি সেটি বিরোধিতা করেননি। তার প্যানেলের অন্যান্য যেসব সদস্য রয়েছে, অন্যান্য আক্তার হোসেন রয়েছে, সেও বিরোধিতা করেনি। তারা বলেছে তারা এটাকে নৈতিকভাবে সমর্থন করে এবং তারাও বলে যে প্রধানমন্ত্রীর প্রতি তাদের সে কৃতজ্ঞতা রয়েছে। এবং আমরা আরেকটি বিষয় বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিসর বিনির্মাণ করা, আমরা সবসময় বলেছি যে সরকার ডাকসু নির্বাচন চায় না। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একটি রাজনৈতিক প্রজ্ঞার সুস্পষ্ট প্রমাণ পেয়েছি যে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক বাতায়ন খুলে দেওয়ার মধ্য দিয়ে। এবং আমরা যেটি দেখতে পাই যে ডাকসুর নবনির্বাচিত ভিপি, যিনি ত্রুটিপূর্ণ নির্বাচন বলছেন, তিনি নিজেও ত্রুটিপূর্ণ ভিপি কিনা আমরা সেটি জানি না, কারণ ত্রুটিপূর্ণ ভিপি হওয়ার অনেক উদাহরণ তিনি রেখেছেন। তিনি একবার বলেছেন যে 23 জনের নির্বাচন চান, তিনি এবং আক্তার বাদে অন্যান্য দুটি পদের, আবার বলেছেন 25 জনের নির্বাচন চান। তিনি বলেছেন 31 মার্চের মধ্যে তিনি নতুন করে নির্বাচন চান। এখন তিনি আবার বলছেন যে তিনি পুনর্নির্বাচন চান। তিনি দায়িত্ব গ্রহণও করছেন। আমরা দেখেছি যে যখন ডাকসুর বিভিন্ন দাপ্তরিক কাজ করার জন্য তিনি স্বাক্ষর গ্রহণ করছেন, ওদিকে সংবাদ সম্মেলনে গিয়ে বলছেন যে তিনি দায়িত্ব নেবেন কি নেবেন না এখন সেটি সিদ্ধান্ত নেননি। মানে এটি এমন একটি অবস্থা যে তিনি বিবাহকেও সমর্থন করছেন এবং বিবাহিত অবস্থায় তিনি পরকীয়াকেও সমর্থন করছেন কিনা, এ ধরনের একটি অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। এবং এর মধ্য দিয়ে আসলে আমরা যেটি দেখতে পাই যে আপনি জানেন যে ডাকসুর যে গঠনতন্ত্র রয়েছে, ডাকসু একটা পার্লামেন্ট, আমরা মিনি পার্লামেন্ট বলি, সেখানে ভিপি ডিকটেটরের ভূমিকায় অবতীর্ণ হবে, ভিপি মূলধারার বাইরে গিয়ে বক্তব্য রাখবে, এটা কিন্তু নৈতিক স্খলনজনিত অপরাধ। সেখানে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে, পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়াকে আমরা ডাকসুর আজীবন সদস্য হিসেবে ঘোষণা করেছি। সেটি সিদ্ধান্ত। সেক্ষেত্রে নুরুল হক নূর বলতে পারতো যে আমি ব্যক্তিগতভাবে এটির দ্বিমত পোষণ করছি, কিন্তু ডাকসুর পক্ষ থেকে এটিকে আমরা স্বাগত জানি। কিন্তু ডাকসু কোনো হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিনা সেটি আমরা জানি না, নাকি না কোনো প্রতিক্রিয়াশীল শক্তির সঙ্গে তার আতাত হয়েছে, যার মধ্য দিয়ে তিনি বঙ্গবন্ধু কন্যার আজীবন সদস্য হওয়ার পরটির নৈবেত্তিকভাবে হোক বা বিভিন্নভাবে হোক একটি বিরোধিতা করেছেন। সেই প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আজকে উপস্থাপিত হয়েছে। যে আমরা তো দেখলাম যে আসলে আপনার এই কার্যকরী কমিটির সভায় তো আরও বেশি কিছু সিদ্ধান্ত হয়েছে শুনতে পেরেছি। এর মধ্যে একটা বড় সম্ভবত একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান। মানে আপনাদের চিন্তা ভাবনা কি, কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান, আর মোটা দাগে আর কি কি সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, আমি প্রথমেই সে আলোচনায় আসি। এর আগে আমাদের সংগ্রামী ছাত্রনেতা ডাকসুর সংগ্রামী ভিপি কিছু বক্তব্য রেখেছেন, সে প্রসঙ্গে বলি তাহলে শিষ্টাচার কি এটা যে যখন যে পাত্রে রাখা হবে সে পাত্রের আকার আমি ধারণ করব, যেদিকে বৃষ্টি হবে সেদিকে আমি ছাতা ধরবো, এটি কি আমাদের ডাকসুর নবনির্বাচিত ভিপির শিষ্টাচারের সংজ্ঞা? সেই প্রশ্নটি আমি রাখছি। তিনি বলছেন যে তার নৈতিক দৃঢ়তা রয়েছে। আজকে দেখুন, নির্বাচনের অভিযোগ তোলে প্রগতিশীল ছাত্র ঐক্যের দুজন সদস্য, আমাদের সুফিয়া কামাল হল এবং কুয়েত মৈত্রী হলে, তারা আমাদের অভিষেক অনুষ্ঠানে আমাদের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং হচ্ছে সেই মিটিংয়ে আসেনি। তারা মনে করছে তাদের নৈতিক শক্তি এত জোরালো যে ত্রুটিপূর্ণ নির্বাচনের প্রতিবাদের স্বার্থে তারা সেই আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং অংশগ্রহণ করেনি। তো সেদিক থেকে আমি আমাদের ডাকসুর নবনির্বাচিত ভিপি, তিনি বললেন যে তার নৈতিক শক্তি, তার নৈতিক প্রতিবাদের বিষয়টি কি এতটাই আলগা যে তিনি চেয়ারের লোকটি সামলাতে পারলেন না? এর আগে আমরা ক্যাপিটালিজমের কথা শুনেছি, মার্কসিজমের কথা শুনেছি, ফ্যামিলিজমের কথা শুনেছি। আমাদের নুরুল হক নূর বা নূরের সৌজন্য হয়তো আমাদেরকে
চেয়ারিজমের নতুন আদর্শের কথা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে বলে আমরা মনে করি। এবং আরেকটি শিষ্টাচারের যে সংজ্ঞা দিয়েছেন, মানে এখন আপনি কিছুক্ষণ পরেই বিজ্ঞাপন বিরতি দিবেন, বিজ্ঞাপন বিরতির আগে তিনি যে বক্তব্য দিয়েছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এই অনুষ্ঠানটি শুনছে তারা কিন্তু নিশ্চিত হয়েই আছে যে বিজ্ঞাপন বিরতির পরে ডাকসুর সংগ্রামী সভাপতি নুরুল হক নূর আরেকটি কথা বলবেন। এবং পরে অবশ্য তিনি আবার অভিযোগ তুলতে পারেন যে আমি এখানে উপস্থিত থাকার কারণে, ছাত্রলীগের কর্মী উপস্থিত থাকার কারণে তার কনসেন্ট্রেশনটি হয়তো ব্যাহত হচ্ছে। আরেকটি বিষয় বললেন যে সিনেটের বিষয় নিয়ে তিনি বক্তব্য রাখলেন। সিনেটে আমাদের ডাকসুর ভোট গণনা হয়েছে, সিনেটেই কিন্তু সবসময় আমাদের কেন্দ্রীয়ভাবে যে ভোট গণনাটা সেটি সিনেটেই হয়ে থাকে, হল সংসদের ভোট গণনা হল সংসদে হয়ে থাকে। এবং আরেকটি বিষয়, তিনি গণভবনে যেদিন প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য উপস্থাপন করেন, প্রধানমন্ত্রীর কাছে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন, যেটা আমাদেরকে ভালো লেগেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো লাগে উদ্ভাসিত করেছিল। এবং সেদিন তিনি নির্বাচন সম্পর্কে মন্তব্য করেছিলেন যে নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে। আমরাও কিন্তু বলি যে প্রশাসনিক ব্যবস্থাপনায় ত্রুটি ছিল, নির্বাচনটি আরও ইনক্লুসিভ, আরও সুন্দর, আরও চমৎকার হতে পারত, সেই বক্তব্য কিন্তু আমরাও রেখেছি। এবং সেখানে তিনি বলেছেন যে আগামী নির্বাচনটি যেন আরও সুন্দর হয় সে ব্যাপারে আপনি আপনার সদয় দৃষ্টি রাখবেন। সেখানে তিনি আগামী নির্বাচন কথা বলছেন, গণভবন থেকে যখন আবার ডাকসু ভবনে আসেন তখন তিনি আবার পুনর্নির্বাচনের কথা বলছেন। আমি আপনার বক্তব্যের সময় কথা বলিনি। এবং সেই জায়গা থেকে এমন নৈতিক শক্তি যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে ডাকসুর ভিপি পদটির যে ঐতিহ্যবাহী গুরুত্ব রয়েছে আমাদের উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে, স্বাধীনতার আন্দোলনে, আমাদের সামরিক স্বৈরাচার প্রতিরোধের আন্দোলনে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই পদটিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হতাশ করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি পদটিকে অনেক সম্মান করি, শ্রদ্ধা এবং ভালোবাসার দিকে তাকাতে চাই, যে তাদের নৈতিক দৃঢ়তা অনেক বলিষ্ঠ হবে, সেটি আমরা দেখতে চাই। এবং আপনি যে বিষয়গুলো আলোচনায় সিদ্ধান্ত নিয়েছেন, হ্যাঁ, অন্যান্য যে বিষয় অনেক বিষয় আলোচনায় এসেছে, এবং আমরা ইতিমধ্যেই যেটি বলেছি যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একটি মাস্টার প্ল্যান নির্মাণ করতে চাই, একটি রূপকল্পনা নির্মাণ করতে চাই। আমাদের ইস্তেহার রয়েছে, বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ তারা তাদের ইস্তেহার দিয়েছে, এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে ছাত্র সংগঠনগুলো বিজয়ী হয়নি বা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে পরাজিত হয়েছে তাদের ইস্তেহারগুলো আমরা পর্যবেক্ষণ করেছি, এবং সেই প্রস্তাবনার আলোকে আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যেসব প্রস্তাবনা রয়েছে সেগুলো আমরা নিয়ে আসতে চাই, এবং সেটির আলোকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সংকটের সমাধান করতে চাই। মোটা দাগে আমরা যেমন আবাসন সংকটের সমাধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়ন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণপরিবহন নিয়ন্ত্রণ, 7 কলেজ অধিভুক্তির ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত, সান্ধ্যকালীন কোর্সগুলোর বিষয়ে সিদ্ধান্ত চেয়েছি। একইভাবে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ধারণার পরিবর্তনের জায়গা থেকে আমরা বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়টি একটি বিজ্ঞান ভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং একটি রিসার্চ বেসড বিশ্ববিদ্যালয় যেন হয়। আপনি জানেন যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্য দিয়ে এখনকার উদ্ভাবনী সমাজ বিনির্মাণ করা সম্ভব। সেদিক থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেন গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জায়গায় দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের কৃষিভিত্তিক গবেষণার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছে না। এবং চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো যে ধরনের শিক্ষার্থী চাচ্ছে, যে ধরনের দক্ষ মানব সম্পদ চাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সময় সেটি সরবরাহ করতে পারছে না। আজকে যখন বিশ্ব বাজারে যে ধরনের দক্ষ গ্রাজুয়েট প্রয়োজন, সেরকম গ্রাজুয়েট কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিতে পারছি না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্রমান্বয়ে বিসিএস প্রিপারেশন সেন্টারে পরিণত হচ্ছে, এটি কিন্তু উচ্চশিক্ষার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ আপনি জানেন যে আমাদের নলেজ বেস সোসাইটিতে, নলেজ বেসড ইকোনমির জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কেও জ্ঞান ভিত্তিক তরুণ সমাজ বিনির্মাণ করতে হবে। সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাটতি আমরা দেখতে পাই। এজন্য আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানগুলো যেন সমন্বয় করা হয়, শিল্প প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রক্রিয়ায় বিনিয়োগ করে, এবং এই বিনিয়োগ প্রক্রিয়ার ফসল হিসেবে যেন আমরা বাংলাদেশের কর্মসংস্থানের চেহারা উন্নত করতে পারি, রেমিটেন্স বাড়াতে পারি, এটির আলোকে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাজাতে চাই। এবং আমরা মনে করি যে ঐক্যবদ্ধভাবে আমরা সেই বিষয়গুলোর ফয়সালা করতে পারবো। এবং একই সঙ্গে আমরা এই চাহিদাগুলোর বাইরে আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় চাই, আমরা চাই যে সকল ছাত্র সংগঠন সেখানে নির্বিবাদে কার্যক্রম পরিচালনা করুক, এবং ডাকসু সেই গণতন্ত্রের আচ্ছাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রক্ষাকর্তার ভূমিকায় নেমে আসুক। কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক ত্রুটি বিচ্যুতি দেখতে পেয়েছি, ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর নিজেদের মধ্যে বা পারস্পরিক যে সংঘাতের ইতিহাস দেখেছি, সেদিক থেকে স্থায়ীভাবে মুক্ত একটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চাই। সেজন্য আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার যার মত প্রকাশের অধিকার রয়েছে। আজকে দেখুন লাল কার্ড প্রদর্শনের উদাহরণ দিয়েছে, আমার কিন্তু সেটি ভালো লেগেছে, কারণ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রের সৌন্দর্য। আজকে আমাদের সবকিছুই ঠিক, আমাদের সবকিছুই মেনে নিতে হবে, এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ থাকবে, মত থাকবে, মত এবং অ্যান্টি মতের চাপানুতরি কিন্তু শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে জীবন্ত রাখবে বলে আমরা বিশ্বাস করি। এবং আরেকটি বিষয় আমি সংযুক্ত করতে চাই, এই গণতন্ত্রের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সাংস্কৃতিক জাগরণ আমরা ঘটাতে চাই। যে জন্যই কিন্তু আমরা অভিষেক অনুষ্ঠানে, আমাদের ডাকসুর ভিপিও বলেছেন, অভিষেক অনুষ্ঠানে আমরা একটি সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করতে চাই, একটি আমাদের আন্তর্জাতিক মানের যেন সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হয়। আমরা এর আগে ডাকসুর অনুষ্ঠানগুলো দেখেছি, আন্তর্জাতিক শিল্পীরা সেখানে উপস্থিত ছিলেন, এবং এত অসাধারণ একটি কর্মসূচি সেখানে উপস্থাপিত হয়েছিল, যার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু প্রাণের স্ফুরণ ঘটেছিল। আজকে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই প্রাণের আলোয় আমরা আবার নতুন করে উদ্ভাসিত করতে চাই। শুরুটা আপনারা ওইভাবে করতে চান, জাঁকজমকভাবে। হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনক যে আমাদের
নুরুল হক নূর তার কথাবার্তার মধ্য দিয়ে, কাজকর্মের মধ্য দিয়ে ক্রমান্বয়ে হুসাইন মোহাম্মদ নূরে পরিণত হচ্ছে কিনা, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে এই প্রশ্নটি এসেছে। দেখুন, ছাত্রলীগের রাজনীতি করার স্মৃতিচারণ তিনি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেছেন। তিনি স্কুল ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, মহসিনল ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক উপসম্পাদক ছিলেন, সেই ৩-৪ বছর তিনি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। আজকে তিনি রাজনীতির ময়না পাখির মতো মুখস্থ বুলিয়ে ওড়াচ্ছেন যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন দখলদারিত্ব করে, সিট বাণিজ্য করে, এসব তত্ত্ব কথা তিনি আওড়াচ্ছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট রয়েছে, সেই জায়গা থেকে গণরুমের মতো একটি ব্যবস্থাপনা, যেটা আমরা স্বীকার করি না, যেটা আমরা চাই না যে গণরুমের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকুক। সিট বাণিজ্য মানে আপনি অর্থের বিনিময়ে কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সুযোগ করে দিচ্ছেন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার 8 বছরের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা কিন্তু কখনো আমি দেখিনি। আমি নিশ্চিত করে বলতে পারি, এখান থেকে বের হয়ে নুরুল হক নূর আমার মতের সঙ্গে স্বীকার করবেন, এখানে স্বীকার করবেন না। আপনি সুন্দর কথা বলছেন। আপনি যেহেতু সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, অবশ্যই আপনার চেষ্টা করলে এই যে সংস্কৃতি যেটা নিয়ে বিতর্ক, সেটা অবশ্যই পরিবর্তন করা সম্ভব, এবং আপনাদের সেই আন্তরিকতার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। আরেকটা, আপনি বলছেন আপনার বক্তব্য দেওয়ার সময় যে সব সংগঠন, আপনি বলছেন যে সব সংগঠন যাতে কাজ করতে পারে, দ্বিমত থাকবে, এটা যাতে করতে পারে। এতদিন কিন্তু নির্বাচন আগ পর্যন্ত খুব বেশি এটা ছিল বলে আমার মনে হয় না। আপনারা হয়তো ভালো বলতে পারবেন। আমরা নির্বাচন আগে দেখেছি যে মোটামুটি ক্যাম্পাসে একটা অবস্থান। নির্বাচনের পরে কি অবস্থা হচ্ছে? এই অবস্থান কি কমে যাচ্ছে না আস্তে আস্তে বাড়ছে, এবং আপনারা অবস্থানকে এনকারেজ করছেন কিনা? হ্যাঁ, সে প্রশ্নে আসি। আমি বারবার চাই যে দোষারোপের সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসবো, কিন্তু সেটা যে পুরোপুরি পারেনি নুরুল হক নূর আবারও প্রমাণ করছেন। আমাকে কথা বলতে হচ্ছে, আমার নিজেরও খারাপ লাগতেছে বিষয়ে কথা বলতে। ভ্যাট বিরোধী আন্দোলন নিয়ে কথা বললো, প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন নিয়ে কথা বললো। ছাত্রলীগ আহ্বান জানানোর পরেই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়। প্রশ্ন ফাঁস আন্দোলন নিয়ে আমরা নিজেরা আন্দোলন করেছি, আমরা 4 দফা দাবি জানিয়েছি, আমাদের পুনর্পরীক্ষা নেওয়ার জন্য আমরা বলেছি, এবং আমরা বলেছি যে জালিয়াতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা, আমরা নতুন একটি দাবি নিয়ে এসেছিলাম, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিও আমরা এনেছিলাম। যে আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভর্তি পরীক্ষা পদ্ধতিটি মুখস্থ ভিত্তিক, যেজন্য বর্ণনামূলক এবং সৃজনশীল প্রশ্নের সংযোজন আমরা চাই। আমরা মৌন মিছিল করেছি, বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছি, এবং আমাদের সেই আন্দোলনের যৌক্তিকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা এত বেশি ছিল যে আগামী বছর যে শিক্ষার্থীটি ভর্তি হচ্ছে তাকে কিন্তু নতুন আধুনিক যুগোপযোগী এবং পৃথিবীর অন্যান্য আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভর্তি পরীক্ষার আশ্রয় নিয়েই তাদেরকে সেই কাজটি করতে হচ্ছে। তো আপনি দয়া করে এ ধরনের কথাবার্তা বলবেন না, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়। এবং আপনি যেটি বললেন যে নির্বাচনের এই গণতান্ত্রিক সহাবস্থানটা শুধু নির্বাচনের পূর্বের কোনো বিষয় কিনা, আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রের যে বসন্ত এসেছে, এই বসন্ত যেন সবসময়ই থাকে, অগণতন্ত্রের কোনো মেঘ দিয়ে যেন এই বসন্ত না ঢেকে যায়। সেটির জন্য আমরা ডাকসুর পক্ষ থেকে এবং ছাত্রলীগের পক্ষ থেকে সবসময় সোচ্চার থাকবো। কারণ আমরা ছাত্রলীগের পক্ষ থেকে একটা কথা বারবার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রতিস্পর্ধী স্বর যত তীব্রই হোক, তাকে বাধা দেওয়ার অর্থ হচ্ছে গণতন্ত্রকে অপমান করা। এবং এই জন্য আমরা বলেছি, যখন আমরা মেয়েদের হলগুলোতে, আজকে চমৎকার কথা বলছেন সুফিয়া কামাল হল ছাত্র সংসদের সহসভাপতি, তিনি ডাকসুর ভিপি হলে আমার আরও ভালো লাগতো। তিনি আজকে, আমরা মেয়েদের হলগুলোতে যখন আমরা কথা বলেছি, আমরা বলেছি যে আপনারা আমাদেরকে ভোট দিবেন কি না দিবেন সেটি আমাদের কাছে মুখ্য বিষয় না, আপনারা ভোট দিতে আসুন। এবং আমরা বলেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উদাহরণও রয়েছে, 1989 সালে সুলতান মনসুর এবং মোস্তাকের নেতৃত্বে ডাকসুতে যখন ছাত্র সংগ্রাম পরিষদের প্যানেলটি বিজয়ী হয়, সেই বিজয়ী মিছিলে যখন রোকেয়া হলের ছাত্রীরা সামিল হচ্ছিল, তখন কিন্তু সেই বিজয়ী মিছিলের উপরেও কিন্তু আক্রমণ করা হয়। এবং আমরা বলেছিলাম যে আজকে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা যদি পরাজিত হই, আমরা বলছি আপনারা যদি আমাদেরকে ভোট না দেন, আমরা যদি নিরঙ্কুশভাবে পরাজিত হই, সেদিনও আপনাদের রক্ষার স্বার্থে আমরা সেদিন থাকবো। আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের নির্যাতনের বর্বরতম ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনে যেন আর ফিরে না আসে, সেজন্য করে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা যদি পরাজিত হই সেটি আমরা থাকবো। আমরা বলেছিলাম যে আমরা এই গণতন্ত্রের প্রশ্নটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আমরা বলেছিলাম যে আমরা গান হব, প্রেম হব। আজকে দেখুন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এবং বাংলাদেশের রাজনীতিতে পরাজিত হওয়ার পরে না মানার যে প্রবণতা, সেটি কিন্তু আমরা দেখতে পাই, এই বাস্তবতা রয়েছে। এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবন নির্বিঘ্ন রাখার স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি উপাচার্যের বাসভবনের সামনে থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে। আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি পরাজিত হওয়ার পরেও টিএসসি অডিটোরিয়ামে নুরুল হক নূরকে স্বাগত জানিয়েছেন, আলিঙ্গন করেছেন। তার মাধ্যমে প্রমাণ করেছি যে আমরা গান হয়েছি, প্রেম হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের বসন্ত এসেছে। এবং আমরা চাই যে এটি একটি অব্যাহত থাকুক। এবং এই জন্য আমরা আরেকটি বিষয় ইতিমধ্যেই আলোচনায় নিয়ে এসেছি, সেটি হচ্ছে যে 28 বছর পরে একটি নির্বাচন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন আত্মতৃপ্ত না থাকে, ডাকসু নির্বাচন যেন একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হয়, সেটির জন্য আমাদের ইতিমধ্যে আমরা বলেছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে একাডেমিক মাস মাইকেল মাস টার্ম, সেখানে প্রত্যেক বছরের
একাডেমিক ওই মাসের তৃতীয় সপ্তাহে প্রত্যেক বছর নির্বাচন হয়। সেক্ষেত্রে এবার 11ই মার্চ নির্বাচন হয়েছে। এখন থেকে যেন সিনেটে আইন পরিবর্তন করে যেন বলা হয় প্রত্যেক বছর 10 মার্চ থেকে 17 মার্চের মধ্যে নির্বাচন হবে। 28 বছর নির্বাচন হয়নি, সেই খেদ আমাদের মধ্যে রয়েছে। আগামী 28 বছরে 28টি ডাকসু যেন আমরা পাই, সেটি আমাদের সেটা কি প্রত্যাশা আপনারা থাকবে। আন্তরিকভাবে চান? হ্যাঁ, অবশ্যই আমরা চাই, এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চাই, সেটি প্রমাণিত হয়েছে, এবং আমরা সেখানে বিজয়ী হতে পারি সেটিও কিন্তু আমরা প্রমাণ করেছি। এবং আরেকটি বিষয় আমি শেষ করব, সেটা হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সিলেবাসে আমরা পরিবর্তন নিয়ে আসতে চাই। এটি একটি বিষয় আমরা যেটি দেখতে পাই যে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কিছু পরিসংখ্যান আমি দেখছিলাম যে সেখানে আজকে আমাদের কলা, মানবিক এবং বাণিজ্য অনুষদের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে 78%, অথচ আমি বিশ্বের র্যাঙ্কিং এর শীর্ষে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে দেখতে পেলাম সেটা 38%। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে বিজ্ঞানের শিক্ষার্থীদের অংশগ্রহণটা খুবই কম হচ্ছে। এটি একটি বিষয়, সে জায়গায় আমরা একটি গুরুত্বপূর্ণ রদবদল নিয়ে আসতে চাই। আরেকটি বিষয় আমরা দেখতে পাই যে ঢাকা আমাদের বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে, উচ্চ মাধ্যমিক যারা পাস করে, তাদের পছন্দের জায়গা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে না। এটা আমাদেরকে হতাশ করে। দেখতে পাই যে চিকিৎসা আমাদের মেডিকেল কলেজ কিংবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর দিকে থেকে আগ্রহ তার বেশি থাকে। তার মানে আমি এটুকু শেষ করি যে মৌলিক বিজ্ঞানের বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কিছু দিতে পারছে না যাতে করে আমরা বিজ্ঞানের শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে পারি। সেদিক থেকে আমরা এমন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাজাতে চাই যাতে 4-5 বছর পরে আমাদের বিজ্ঞানের সেরা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিষয়গুলোতে অধ্যয়ন করে, সেটি আমাদের প্রত্যাশা।